জানিস তো ধরে। এখন যেখানে যাই খালি শুনি মা বাবা বাদ পায় না। আবার সেই যে বড় গোসাই, তোমাকে জায়গা বলো এরকম লোক নাই কি? তোমাকে জায়গা সবাই ঘরে ঘরে মা বাবারে যত্ন করে, আমি জানি। না করি আমি পাবো কেন? আমি গুতো খাতে যাবো কেন? কি আজকের গান শুনে যেন পরিবর্তন হয়। হরিচাঁদ ঠাকুর তাই বলেছিলেন, আগে মা বাবার সেবা করো। গার্হস্থ্য ধর্মের উপরে পৃথিবীতে আর শ্রেষ্ঠ কিছু হতে পারে না। এই জন্য ঠাকুর বললেন, গৃহেতে থেকে যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে। তুই বল, গৃহধর্ম ত্যাগ করে মহাপ্রভু চলে গেল, তাহলে কি দিল? আর হরিচাঁদ ঠাকুর শিখালো না গৃহে থাকতে হবে। বিষ্ণু বিয়া সন্তান পেল না, পরবর্তীতে হরিচাঁদ হয়ে বিষ্ণু বিয়াকে শান্তি মাতা বানাইয়ে সন্তান দিল। আজকে বলেন এখানে গান হচ্ছে। আচ্ছা, আমরা যদি সবাই চলে যাই বইটা গিয়ে, এরপরের বছরের কেটা গান দেবে না, শিশিটি বা কেটা টাকা দেবে না, ওই মাইক ম্যান্ডে বা কেটা আনবে না, প্যান্ডেল বা কনে হবে না, আর খিচুড়ি বা কনে বসে খাবার নি, তাই তো? মনে করো এখানে 80 বছর কি 50 বছর, 4 বছর 5 বছরের বুড়ো গান আছে, 100 বছর পর্যন্ত এখানে থাকলো। আজকের থেকে সবাই প্রতিজ্ঞা করলো আমরা বইরে গিয়ে বিয়ে টিয়ে করবো না, সংসার টংসার করবো না। 100 বছর পরে আর এ জায়গায় লোকজন থাকবে? এই সম্মিলন কেটা করবে? খাইয়ে নে, ওয়ানে পাও, খাইয়ে নে। হরিচাঁদ ঠাকুর তাই বলছে, সৃষ্টিকে ঈশ্বর ভালোবাসে, সৃষ্টি রক্ষা করো। নারীর কাছে যাও, সৃষ্টি রক্ষা করো। আজকে এই সম্মিলন ছোট আছে, সামনে বৃহৎ হবে। পরবর্তী জেনারেশন যারা আসবে তারা ধরবে, তারা দেখে যাবে যে আমার মা বাবা তার ইষ্টের নাম করত, আমরাও হরিগুরু চাঁদের আরো বড় করে করব। সংসার ত্যাগের একটা সময় আছে, আগে সৃষ্টি রক্ষা করো। সৃষ্টি রক্ষা করতে যতটুকু হয় পতন, তাতে ব্রহ্মচর্য নষ্ট হয় না কখন। ওই একজন বৈরাগী পাই যে আমরা মূল তফিলিতে খরচা করি না, ও 2-4 বার রাত্রিবেলা যা পড়িয়ে যায়, ও দিয়ে পায়রা বানানো যায়। ওই ঝামেলা না করে বিয়ে করো, 2-1টা জন্মাও নাকি, এরপরে বিধবা নিয়ে কুরুত কল মারিয়ে বেড়াও। ওরে কি কয়? ওরে কয় কি গুসাই কি কথা কইব? আমি 2-4 দিনে যে কয়টা পড়ে, ও মেডিকেল বোর্ড বসায় দেখবা তো কোনটা ঠিক আছে। 2-4 বার না পড়ি এর বা হাসিয়া কইয়া না দাও, গুরু বিঠি হাসিয়া পড়তে পড়ে তুমি বুঝবা কিছু। হ্যাঁ, তা ঠাকুর বলছে এইটু বাজে খরচা না করি। আচ্ছা, 1 কলসি জল আছে, 1 কলসি জল, ওই কলসির পরে আবার যদি জল ঢালা হয়, জল পড়ে যাবে না? আচ্ছা, ওই জলটুকু অপচয় না করি, যদি ওই জলটা গ্লাসে ধরে কোন একজন পিপাসিত ব্যক্তি পিপাসা নিবারণ করা হতো, ওই জলের দ্বারা কাজ হতো। তাহলে কলসি তোমার ভরে গেছে, যেটুক পড়ে গেছে ওইটুক না ফেলাইয়া একটা নারীর কাছে দাও। মা বাবা একটা নারীর কাছে ধরে দেবে, সেই নারীর কাছে দাও, তার থেকে একটা জন্ম হোক, ওই পরবর্তীতে ভগবানের নাম থাকবে, জগতের সৃষ্টি রক্ষা হবে। এই যে দেখো, এই যে ম্যানেজার হেঁটে যাচ্ছে, এটা যদি জন্ম না হতো সুপ্রাণী ভাষায় হাতে তো কি দেখো, এই যে আরেক ম্যানেজার ওই যে বসারটা নিয়ে বাড়ি যাচ্ছে, ও তো এখনো বুঝতেছে না, ও তো কয়েকদিন পরে বুঝবে নাকি। একদিন ওরাও তো এই জগৎটাকে ধরে রাখবে, এই জন্য সৃষ্টিকে ধরে রাখতে হবে। বইরে গিয়ে যাও, কয়েকদিন পরে করে যাবানে টেয়ার পেয়ে নি। একদিকে সেগে দেখো না 20-25টা, আর তোমাকে 1-2 কোন জায়গায় ধর্ম করবানি টেয়ার পাবানি, জ্বালা খেতে পাই। চলো জয় রাধে গোবিন্দ বলো, এই রাধে গোবিন্দ কইয়া চলো বৃন্দাবনে যাই, আর একদিকটা 20-25টা বানায়, এরপরে কনে থাকবানে কনে, এই সম্মিলন করবানে কনে। বাড়ি যাও, ভালো মন্দ খাও, ওর কোনে সব 2 সেকেন্ড জন্মাও, যাতে পরবর্তীতে এই ধর্ম ধরে থাকে,
হরিব হরিব। আর কি করছি? ঠিক আছে ঠিক আছে, তোমরা বসো, ও জায়গায় দেখার লোক আছে। আসলে ওজা কয় না, আমার একটা গল্প মনে করছে না, থাক এক মুসলমান হিন্দু ডাক্তারের কাছে গেছে। এই হিন্দু ডাক্তারের কাছে গেলে বোলা ডাক্তারের কাছে যে বলছে, ডাক্তার আমার না জ্বর হয়েছে। বোলা ডাক্তার একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যাজিথ্রোমাইসিন, 6টা দিয়েছে, 6টা খাবা, সকালে একটা রাত্রি একটা, সকালে একটা রাত্রি একটা। আর প্যান্ডি দিয়েছে, মানে গ্যাসের ওষুধ, সকালে ভোরবেলা একটা খাবা। আর ওই প্যারাসিটামলের খাপ দিয়েছে, খাপের মধ্যে প্যারাসিটামল লিখে দিয়ে উপরে লিখে দিয়েছে যে এইটা বিবেচনা করি খাবা। ওই খাপের উপরে লেখছে কি বিবেচনা করি খাবা, মানে জ্বর থাকলে খাবা, জ্বর না থাকলে খাবা না। এই জন্য একসাথে লিখে দিয়েছে বিবেচনা করিয়ে খাবা। আমরা বলি বিবি, ওরা বলে বউ। এই বিবেচনা মানে বিবি সোনা, বিবেচনা মানে বিবির সোনা বলে। তার মানে বোঝো নাই, বিবি মানে বউ, সোনা মানে মৌত। এই বিবির সোনা মানে মোর প্রস্রাব। ডাক্তারে তাই লিখে দিয়েছে যে এই ট্যাবলেটটা যে যার বোর প্রস্রাব দিয়ে ধরে খালি জ্বর কমপ্লিট। ও বাড়ি যে বউটারে কই যে কিরে ওষুধ তোর দ্বারে, আমি ঘুরে বেড়াই মানসির দ্বারে, তাড়াতাড়ি মত দেখাই বুড়ি রস পাইছে কি চাইয়ে দেয়। বউটারে কয় দিয়ে প্রস্রাব করে দিতে। বৌতি তো আর বসে নাই, বৌতি কয় যে কি কাউ কি কয় যে আমার কইছে, ডাক্তারে কইছে ওই ট্যাবলেটটা বোর প্রস্রাব ধরে খালি জ্বর কমপ্লিট। তাহলে বিবেচনারে তুমি বিবির সোনা বানালি, তোর কাজ হবে না। বলে গুরুচাঁদ ঠাকুর কি করেছে, শোন একটা গান গাই, গানের মধ্যে যাবো। কি বলতো, একদিন ঢেউ লেগে শ্রীবাসের বাড়ি উঠলো তুফানে মটকা পুরি, শ্রীবাসের শাশুড়ি বুড়ি সে পালায় দলে। প্রেম বন্যা উঠলে ওঠে থেকে গোদাবরী কোঠে, বিদ্যানগর ঢেউ খেলে।
সে দামি প্রেম বন্যায় ভাষায় মনি হীরা মমতাই ঝাপ দিলি বলি আমি সভ্য সমাজস্থান বলে হরি নামে সব হলে পিতা মাতা ভক্তি করবা কেন তাই কইছে তো নাকি প্রশ্ন শুনিস নাই না না ঠিক আছে তোর কাছে শুনতেছি প্রশ্ন তো এই হয়েছে তাই কইছে না হরি নামে যদি সবাই তা মা বাবার ভক্তি করবে কেন হরিশান যাবো তা করো কেন মন দিয়ে কথাটা শোন নাম হচ্ছে একটা ঔষধ তা ঔষধের সঙ্গে একটা পথ্য থাকে আপনার যদি জ্বর হয় ডাক্তারে কি করবে শোনো এই 10 দিন পর্যন্ত আর ঠান্ডায় যাবা না ওষুধ খাবা একটু রেস্ট নিবা ঠান্ডা না লাগাবা আস্তে আস্তে জ্বর সেরে যাবে তবে বুঝতে পারবা ওষুধ খাবা ঠান্ডায় যাবা জ্বর কি তোমার সাবে দিনের দিনে আস্তে আস্তে টাইফয়েডে ধরে ওষুধ খাবা তার সাথে পথ্য মেনে চলবা পথ্য কি ঠান্ডায় যাবা না একটু রেস্ট নিবা এই যে মা বাবার সেবা শুধু তাই না হরিনাম করলেই কাজ হবে না তার একটা পথ্য আছে একজন হরে কৃষ্ণ গাইতে যাচ্ছে বউটা বলছে কি কোথায় যাবা আজকে নাম গাইতে যাচ্ছি বলে একটা 1 বিঘে জমি লাগাইলে ধান লাগাইলে তাতে তো জল নাই যে দাঁড়া মাঠে যাই মাঠে গিয়ে দেখে যে ওনার উপরে যার জমি তার জমি কি জলে টাবুটুবু উনি করেছে কি ওই আই নিচের আই হুটনে দিয়েছে ওই পরের জমির আই হুটনে দিয়ে বাড়ি চলে গেছে বউটা কইছে যে জলের কি কইয়া কয় যে কাঁকড়া কল পাতায় ধুয়েছি সকাল অতি অতি মরে যাবে পরের জমির জল কাইতে ধুয়েছে মাঠে আর ইনি হারমোনি নিয়ে যাচ্ছে নামযজ্ঞের হাটে ভগবান থাকবেন সেই জায়গায় তারা যার মুখে নাম উচ্চারণ হবে সেই ব্যক্তিও তেমন হওয়া চাই হরি নামে কাজ হবে ঠাকুর বলছে নাম করো নামে কাজ হবে কখন মাতা পিতার সেবা তুমি করিবা যখন সৎ চরিত্রের অধিকারী তুমি হইবা যখন মা বাবার আশীর্বাদ বর্ষিত হবে আর সদা সত্য কথা কবে তবে ওই মুখে হরিনাম হলে শ্রীহরি নামিবে এই জন্য মাতা পিতার ভক্তি করা একান্ত দরকার যার যার মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল না রে দাঁড়াইয়া বললে তুমি সভ্য সভা করে গুরু চাঁদকে প্রতিস্থাপন কেন বলে সংসারে বলে গুরুচাঁদ ঠাকুরকে কেন প্রতিস্থাপন কয় শুধু প্রতিস্থাপন কয়েকখানা
টাইটেল। গুরুচাঁদ ঠাকুরকে রাজর্ষি বলা হয়। রাজ্য ঋষি কারে বলে? রাজর্ষি। একাধারে পতিত পাবন, একাধারে রাজর্ষি। একটা মানুষ কি করে রাজর্ষি হয়? ঋষি মানে সর্বত্যাগী, রাজা মানে ধন ঐশ্বর্যে পরিপূর্ণ। কেন গুরুচাঁদ ঠাকুরকে রাজর্ষি বলে? সর গুরুচাঁদ ঠাকুরের একাধারে রাজ ঐশ্বর্য আর একাধারে তিনি ছিলেন ত্যাগী ঋষি। তিনি ঋষি, যিনি সর্বত্যাগী তারে ঋষি বলা হয়। আর যার ধন ঐশ্বর্যে পরিপূর্ণ তারে রাজা কয়। গুরুচাঁদ ঠাকুরের একাধারে যেমন রাজত্ব ছিল, একাধারে তিনি সর্বত্যাগী ছিলেন। এই জন্য তারা রাজর্ষি বলে। যদি বলেন কেমন? ওরা কান্দি যত টাকা বারুনি মেলায় দিত, এত টাকা ধন ঐশ্বর্য গুরুচাঁদ মন মত। ওরা কান্দি যত টাকা আসতো সব টাকা গুরুচাঁদ ঠাকুরের হাতে থাকত। কয়েক হাজার টাকা, তখনকার 1000 2000 টাকা মানে এখনকার কয়েক লক্ষ টাকা। ধন ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল গুরুচাঁদ ঠাকুর। কারণ ভগবান হতে গেলে সরল ঐশ্বর্যপূর্ণ হলে তারে ভগবান কয়। পরিপূর্ণ ঐশ্বর্য, পরিপূর্ণ বীর্য, পরিপূর্ণ ভোগ, পরিপূর্ণ শ্রী, এইভাবে যে হয় 6টা গুণের অধিকারী পূর্ণভাবে, এই 6টা ভোগের পূর্ণভাবে যিনি অধিকারী হন তারে ভগবান কয়। তার পূর্ণ অধিকার ছিল গুরুচাঁদ ঠাকুর। একাধারে ধন ঐশ্বর্য ছিল আর একাধারে সর্বত্যাগী ছিল। যদি বলেন ওরা কান্দির মতো ওরা যত টাকা দিত, একটা টাকা গুরুচাঁদ ঠাকুর কোনোদিন খেয়ে দেখে নাই, সমস্ত টাকা দান করে দিয়েছিল। একাধারে রাজা আবার একাধারে ছিলেন সর্বত্যাগী। শান্তি মাথায় একদিন ডেকে বলে, গুরুচাঁদের ঠাই শোনো গুরুচাঁদ, তোমার কাছে সভাতে জানাই। গুরুচাঁদ, ওরা কান্দি এত টাকা আসে, তুমি টাকার চিন্তা করো কেন? গুরুচাঁদ ঠাকুর বললেন, মা, ওরা কান্দি যত টাকা আসে তো একটা টাকা আমার না, এই সমস্ত টাকা আমার বাবার টাকা। এই টাকা যত টাকা ওরা কান্দিতে পড়ত, সমস্ত টাকা দিয়ে কোথায় স্কুল করা যাবে, কোথায় কলেজ করা যাবে, কোথায় নবসূত্র সম্মিলন করা যাবে, নিজে ব্যবসা করে সংসার চালাত। 1846 সাল 13ই মার্চ গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব। 1867 সালে তার প্রথম পুত্র শ্রী শশীভূষণ ঠাকুরের জন্ম। 1858 সালে প্রথম বিবাহ করেন গুরুচাঁদ ঠাকুর। তখন গুরুচাঁদ ঠাকুরের বয়স মাত্র 12 ইয়ার্স, মাত্র 12 বছর। মা সত্যভামার বয়স তখন 10 বছর। তুমি কতটুকু খবর জানো? শান্তি মাতা বললো, এত টাকা টাকা করিস কেন? বললো, একটা টাকা আমার না, যত টাকা ওরা কান্দি সব টাকা আমার বাবার টাকা। আর আমার বাবার ভক্তের টাকা, একটা টাকা আমার না মা, এ টাকার অধিকার একমাত্র আমার বাবার ভক্তের আছে। এই জন্য অশ্বিনী গোসাইকে দিয়ে গান লেখাচ্ছিল, গুরুচাঁদ তাই করছে মানা, জরিমানা কেউ খেও না, সে তুমি যত বড় লাটের বেটা হও, জরিমানা খেলে তার আর কুল নাই। ছোট্ট একটা কথাটা শুনবা,
উত্তরপ্রদেশ, এই মহারাষ্ট্র গড়চুরুলি জেলা, যেখানে ৮টি ধাম। প্রমথরঞ্জন ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র কপিল কৃষ্ণ ঠাকুর, ওনার শ্বশুর বাড়ি। বর্তমানে মা মমতাওয়ালা ঠাকুর যিনি, শ্রীধাম ঠাকুর নগরী, ওনার বাবার বাড়ি। ওইখান থেকে কোন একজন ভক্ত একটা কুমড়ো মানত করেছিল যে আমার গাছে যদি কুমড়ো হয় আমি এই কুমড়োটা দেব বাবা হরিসাদের পায়। ওই ৮টি ধাম থেকে কুমড়ো মাথায় দিয়ে এলো শিয়ালদায়। শিয়ালদায় স্টেশনে এসে গাড়িতে প্রচন্ড ভিড় হলো। ওই লোকটা মনে মনে ভাবিতে লাগলো, না এই কুমড়ো নিয়ে যাওয়া যাবে না, বিরাট বড় কুমড়ো। উনি করলো কি, ওই কুমড়োটা শিয়ালদা পাইকারি মার্কেটে কোন একজন পাইকারির কাছে বিক্রি করে দিল। তখন ওরাকান্দি গদিনাসীন অবস্থায় আছেন কে, বাবা প্রমথরঞ্জন ঠাকুর, মানে ঠাকুরনগরে গদিঘরে ঠাকুর প্রমথরঞ্জন ঠাকুর বসে আছে, ওনার হাতে একটা লাঠি থাকতো। ও যখন ওই কুমড়ো গাছা টাকা দেবে বলে ঢুকতেছে, দরজায় দাঁড়াইছে, প্রমথরঞ্জন ঠাকুর লাঠি নিয়ে করছে কি, সবাই আসা আসুক, এই শালা যেন না ঢোকে। হ্যাঁ তাই না, সবাই যে প্রণাম দিচ্ছে, প্রমথরঞ্জন ঠাকুর মা বিনাপানি ঠাকুরানীর স্বামী প্রমথরঞ্জন ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নাতি ছেলে, শশীভূষণ ঠাকুরের পুত্র। প্রমথরঞ্জন ঠাকুর বলছে সবাই আসা আসুক, এই শালা যেন না আসুক। দরজায় যারা দাঁড়ায় আছে তারা জিজ্ঞাসা করছে ওর কি দোষ, কয় যে ও আমার ঠাকুরদার নামে কুমড়ো মানত করছিল, টাকা দিয়ে আমি করবো কি? ওই কুমড়ো ভক্তরা খাবে বলে ওর কুমড়ো গাছে কুমড়ো ধরেছে, টাকা দিয়ে করবো কি? সে কুমড়ো ভক্তরা ওই কুমড়ো সেবা দেবে। আমরা দেখবেন ওই যে কেউ ১০০ টাকা দিলে, ১০০ টাকা দিলে আমরা করলাম কি, দে তোর ওই ১০০ টাকা দে, আমি তোর ১০০ টাকা দিচ্ছি, না এটা ঠিক না তো। যে টাকাটা মানো তবে ওইটাই যেন সেই পর্যন্ত পৌঁছায়, জরিমানা খাওয়া যাবে না। ওরে বাবা, ওর মধ্যে কি আছে জানো, ব্যথা বেদনা, টিকতে পারবা না। গুরুচাঁদ ঠাকুর তাই জরিমানা কোনোদিন খায় না, তিনি তো ভগবান। তাও যত টাকা এসে ওরা কান্দি সব টাকা দিয়ে শুধু হরিভক্তের কাজ করেছে। আর নিজে হরিদাসপুরে লগ্নি কারবার করে, হরিদাসপুরে ব্যবসা করে 1867 সালে প্রথম ব্যবসা শুরু করেছিল। সেই ব্যবসা করে সংসার চালাচ্ছে। 1872 সালে সার্বিক শিক্ষা আন্দোলন করে তুলেছিলেন গুরুচাঁদ ঠাকুর। 4500-এর উপরে স্কুল করেছিল গুরুচাঁদ ঠাকুর। 1879 সালে গুরুচাঁদ ঠাকুরের বিরুদ্ধে ব্রিটিশ সরকার একটা ট্যাক্স মামলা জারি করেছিল যে ওরাকান্দি থেকে কেন ট্যাক্স দেওয়া হয় না। গুরুচাঁদ ঠাকুর বলেন ট্যাক্স দেবো, টাকা কি আমার টাকা, আমার বাবার টাকা, আমার বাবার ভক্তের টাকা, আমি গুরুচাঁদ একটা টাকাও খাই না। বলে 20 টাকা ট্যাক্স দিতে হবে। গুরুচাঁদ ঠাকুর বলেন ট্যাক্স দেবো, তথাপি আমার বাবার ভক্তের টাকা দেবো না। নিজে ব্যবসা করে সেই টাকা ট্যাক্স দিয়েছিল, তবুও ভক্তের টাকা ব্যয় করে নাই। এত বড় দয়া আর হবে, এত ভগবানের লোক কেউ দেখতে স্কুল করে গেল না। আজকে আমার সমাজের মানুষ এখানে বসে কবিগান দিচ্ছে, আমার সমাজের মানুষ এখানে বসে কবিগান শুনছে, এই অধিকার ছিল নাকি? শিশিরের কবিগান গাওয়ার অধিকার ছিল নাকি? যারা ধর্ম উচ্চারণ করতে গেলে জিহ্বা কেটে নেওয়া হতো, যারা ধর্ম কথা বলতে গেলে গিটি ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো, যারা ভগবানের পূজা দিতে গেলে মন্দির থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হতো, যারা ভালো ড্রেস পরলে ড্রেস খুলে নেওয়া হতো, যাদেরকে মরাকে যে কাপড় নিয়ে যেত ওই মরার কাপড় পরিয়ে দেওয়া হতো, যে সমাজের মেয়েরা রাস্তা দিয়ে চলতে গেলে পায়ে ঝাঁটা বেঁধে দেওয়া হতো, যে সমাজের মেয়েরা রাস্তা দিয়ে চলতে গেলে গলায় ঘটি বেঁধে দেওয়া হতো, আজকে
আজকে আমার সেই সমাজের মারা এখানে বসে কবি গান শুনছে, আজকে সেই সমাজের শিশির আসরে দাঁড়ায় ধর্ম উপদেশ দিচ্ছে, এটা একমাত্র আমার হরিগুরু স্যারের গান। একটা মূল সত্য শোনো মা, একটা মূল সত্য কথা শোনো। তুমি কৃষ্ণ ভক্ত হও, গৌর ভক্ত হও, কালী ভক্ত হও, শিব ভক্ত হও, আমি কাউকে ছোট করি না, তুমি যাকে তাকে বসতে পারো, কিন্তু যদি এই অনুন্নত সম্প্রদায়ের ঘরে জন্ম নিয়ে থাকো তুমি কোনোভাবে গুরুচাঁদের অবদান ভুলতে পারো না। এই বর্ধমান শুধু না, তুমি বলো তো তোমাদের এই গ্রামে কয়জন চাকরিজীবী আছে এই অনুন্নত সম্প্রদায়ের মধ্যে? এরা জানে, এরা জানে এই সমাজের, এই নবসূত্র সমাজের প্রথম চাকরি কে পেয়েছিল? চাকরির অ্যাপ্লিকেশন কাগজ ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। গুরুচাঁদ ঠাকুর যেন বারবার ট্রাই করে সিএস মিট সাহেবকে নিয়ে 1906 সালে, তাও চাকরি করতে পারে না। শশীভূষণ ঠাকুরকে প্রথম সিএস মিটকে বললেন শশীর চাকরি করিয়ে দিতে হবে। শুধু শশী না, আমার অনেক ছেলে আছে যারা বিএ পাস করে বসে আছে, চাকরি দিতে হবে। শশীভূষণের অ্যাপ্লিকেশন ছিঁড়ে ফেলে দেওয়া। সিএস মিট সাহেব জজের কাছে বিচার দিলেন, ব্রিটিশ সরকারের কাছে বিচার দিলেন, এই সমাজের মানুষ কেন চাকরি পাবে না? এরা শিক্ষিত। ফরিদপুর বড়লাট সাহেব আসলেন, শশীভূষণ ঠাকুরের সঙ্গে ইংলিশে কথা বললেন। শশীভূষণ ঠাকুর ইংলিশে তার জবাব দিলেন। মিট সাহেব জিজ্ঞাসা করলেন বড়লাটের কাছে, আচ্ছা যে ছেলেটার সঙ্গে আপনার কথা হলো আপনার কি মনে হয় এরা শিক্ষিত না? বললেন আমি এ পর্যন্ত যাদের সঙ্গে কথা বলেছি এর বাচন ভঙ্গিমা আলাদা, এর মধ্যে একটা সুপ্রিম, আহা এই সময় কি করতেছিস রে, এর একটা সুপ্রিম পাওয়ার কাজ করে এর মধ্যে। এ পর্যন্ত যত লোকের সাথে কথা বলেছি আমি এর মতো এত সুন্দর কথা ইংলিশে কারো কাছে শুনতে পারবো। বলেন তাহলে এই ছেলেটাকে চাকরি পাওয়ার যোগ্য কিনা? বলে হ্যাঁ এরা চাকরি পাবে তো। বলে এদের চন্ডাল বলে দূরে ফেলে রাখা হয়েছে। বলে কাগজটা দেখি। তখন ওখানকার ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে সিএস মিট সাহেব বললেন এই ছেলেটার কাগজ কোথায়? কাগজ তো ছিঁড়ে ফেলেছে। শশীভূষণ ঠাকুর নতুন করে কাগজ জমা করলেন। সিএস মিট সাহেব কাগজ জমা দিলেন। কাগজ দেখে, অ্যাপ্লিকেশন দেখে বড়লাট সাহেব বললেন যে চাকরি কিন্তু এর যা মার্ক, এর যা সার্টিফিকেট, এর থেকে বড় চাকরির যোগ্য। তখনই ম্যাজিস্ট্রেট সাহেবকে বললেন এখানে অ্যাপ্লিকেশন গ্রান্ট করা হোক, এর সাব রেজিস্ট্রারি পদে চাকরি দেওয়া হোক। সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন গ্রান্টেড করা হলো। গুরুচাঁদ ঠাকুরের প্রথম ছেলে শশীভূষণ ঠাকুর সাব রেজিস্ট্রারি পদে চাকরি পেল। তার প্রথম ট্রান্সফার হলো শিলিগুড়ি। এইটা হচ্ছে নবশূদ্রের প্রথম চাকরি। 1906 সালের আগে একজন নবশূদ্রের চাকরি ছিল না, দেখাতে পারেন? আজকে পাল্লা, মেমারি, বর্ধমান, অল ইন্ডিয়া যদি খুঁজি এমন কোন ডিপার্টমেন্ট নাই যে সেই ডিপার্টমেন্টে নবশূদ্র চাকরি নাই। কিন্তু প্রথম যে চাকরি পেয়েছিল, চাকরি গুরুচাঁদ ঠাকুর আদায় করেছিল এটার জন্য। এটা একমাত্র আমার গুরুচাঁদের অবদান। তুমি কোনোভাবে তার অবদান ভুলে যেতে পারো না। আজকে 3 তলার পরে বসে তুমি খাও, ভালো ভালো জায়গায় সব, যে মানুষটা এত কিছু তোমার জন্য করলো একবারও তার কথা তুমি ভাববা না? আম্বেদকর সাহেব অনেক পরে ছিল। গুরুচাঁদ ঠাকুরের থেকে আম্বেদকর সাহেব 45 থেকে 46 বছরের ছোট, বহু পরে আম্বেদকর সাহেব। প্রথম আন্দোলন গুরুচাঁদ ঠাকুরের 1911 সালে সেন্সাস রিপোর্ট থেকে চট্টগ্রাম মুক্ত করেছিলেন। 1913 সালে এই এসসি এসটি মানুষের জন্য সাবসিডির জন্য 7টা মাসের আন্দোলন করেছিলেন গুরুচাঁদ ঠাকুর, যা 1919 সালে বাজেট পেশ হয়। সংরক্ষণ
গুরুচাঁদ ঠাকুরের করুণায়। কতটুকু খবর জানো? আজকে সেই হরিগুরুচাঁদকে তুমি মান্যতা দিতে জানো না। 1937 সালে গুরুচাঁদ ঠাকুর মহাপ্রাণ হয়ে গেল, মানবলীলা সম্পন্ন করলেন। কলকাতা এলবার্ট হলে নেতাজি সুভাষচন্দ্র বসু গুরুচাঁদ ঠাকুরের ছবিতে মালা দিয়ে বলেছিলেন, ইনি এমন একজন ব্যক্তি ছিলেন, পূর্ববঙ্গে যদি ইনি আবির্ভূত না হতেন এই অনুন্নত সম্প্রদায় কোনোদিন দাঁড়াতে পারত না। ইনি কেমন একজন মানুষ, পূর্ববঙ্গে যিনি ভারতবর্ষ স্বাধীন করলেন তিনি মেনে গেলেন। আর আমরা কিছু সেটু আছি, সেটু এখনো গুরুচাঁদ ঠাকুরে মানতে পারলাম না। তুমি যে ধর্মের মানুষ হও, আমি তো কাউকে ছোট করছি না। তুমি কালী বসতে পারো, তুমি কৃষ্ণ বসতে পারো। তুমি কি জানো তখন তুমি যদি কৃষ্ণ বজো কসার বাড়ির অভাব হয় নাই? কতটুকু খবর জানো? রামকান্ত বৈরাগী, যশোবন্ত ঠাকুরের গুরুদেবের নাম কি কও? রামকান্ত বৈরাগী। এই রামকান্ত বৈরাগী যখন হরিচাঁদ ঠাকুর আবির্ভাব হয়নি তার আগে সবাই বৈষ্ণব। আমার কথা বোঝা যাচ্ছে কি? হরিচাঁদ ঠাকুরের যখন আবির্ভাব হয়নি তখন সবাই বৈষ্ণব। রামকান্ত বৈরাগী কৃষ্ণ পূজা করে, গোবিন্দের চরণে ভোগ নৈবেদ্য দান করতে গেছে, পিছন থেকে চুরির মুঠি ধরে মারা হলো। রামকান্তকে মারলো কেন? সে তো কৃষ্ণ পূজা দিয়েছিল। বৈরাগী, হরিচন্দ্রের কথা বলি তোমার গায়ে জ্বালা ওঠে? তুমি তো সেদিন কৃষ্ণ পূজা দিতে গিয়েছিলে, তোমার মারা হলো কেন? রামকান্ত বৈরাগীকে তাই মারা হয়েছিল। কেন? তখন কৃষ্ণ বজো, কালী বজো, দুর্গা বজো, যা বজো না কেন কোনোটাই রেহাই দেয় নাই। খালি যদি জানতোই যে সারালেশ্বর মন্দিরে ঢুকার অধিকার নাই। এ কোনো ধর্ম হতে পারে? মানুষের কোনো জাতি থাকতে পারে? মানুষ কোন জাত? হরিচাঁদ ঠাকুর এসেছিলেন সবার জন্য, কিন্তু এই অনুন্নত সম্প্রদায়কে এরা কোনোভাবে মানুষ বলে ভাবেনি। তাই এদের মধ্যে এসে জগৎকে দেখালো আমি সবার মধ্যে আসতে পারি। মানুষের কোনো জাত হয় না, মানুষ তার কর্মের দ্বারা বড় হয়। এখনো আমার সমাজের মানুষ এইটুকু বুঝে উঠল না। দাঁড়াইয়া বলে গেলাম ধর্ম সমাজস্থান, এই পতিত জাতি তরাইয়ে গুরুচাঁদ পতিত পাবন। সে গুরুচাঁদ আমার পতিত পাবন, জগৎ মাঝে হলো একবার হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। তোমার কথার জবাব কথায় দিলাম সাঙ্গ করি, প্রথমবারে পর্যন্ত দিয়ে গেলাম ছাড়ি, এরপরে আসিবে সেজন্য হরি। দেখিয়ে সে কোনভাবে কোন বক্তব্য দেবে, তার কত ভাবের পালা তুলিয়া ধরিবে। আসর ছেড়ে আপনারা যাবেন না কোনো জন, আরো অনেক সময় হবে পরিকীর্তন। চলে যাচ্ছেন নাকি? যাবেন না? এরপরেও আসছে যে কাঁঠাল নিয়ে ট্যাগ পাবেন। নিশ্চয় একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস।